হ্যালো ভিউয়ার্স, নীলকুঠি প্ল্যাটফর্মে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি সুনীল আজ হাজির হয়েছি আধুনিক ভারতের ধারাবাহিক আলোচনায়। আজ আমরা আলোচনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে। এর আগে আমরা দশম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে শিক্ষা সংস্কার সম্পর্কে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমাদের আলোচ্য বিষয় হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এমনই একজন মহান ব্যক্তিত্ব ছিলেন যাকে কেবলমাত্র বাংলা নয়, সারা ভারতবর্ষের একজন মহান পুরুষ। অর্থাৎ বলা যেতে পারে যে বাঙালিরা যে সকল মহান ব্যক্তিদের জন্য নিজেদেরকে গর্ববোধ করে থাকে তাদের মধ্যে অন্যতম হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে যদি আমরা পড়তে যাই বা পড়া শুরু করতে যাই, তার আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমাদের বাঙালি বা অন্যান্য যে সকল মহান ব্যক্তিরা দু চার কথা বলেছে সেই সম্পর্কে যদি জেনে নিই, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে থাকব যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গভীরতা কতখানি ছিল, কতটা মানবপ্রেম তার মধ্যে ছিল এবং তিনি করুণা সিন্ধু নামে কী জন্য পরিচিত ছিল। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমাদের রবি ঠাকুর বলেছেন, রবি ঠাকুর বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে এই ভীরুর দেশে একজনই ছিলেন সিংহপুরুষ। অর্থাৎ আমাদের বাংলাতে যে সকল মানুষেরা বসবাস করছে তাদেরকে সবাইকে তিনি ভীরু বলেছেন এবং একজনকে সাহসী পুরুষ হিসাবে তুলে ধরেছেন, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এছাড়াও রবি ঠাকুর আবার বলেছেন যে বিধাতা পুরুষ ঈশ্বরচন্দ্রের হাতে তার বঙ্গভূমির প্রতিপালনের দায়িত্ব দিয়েছে। অর্থাৎ বাংলাকে কিভাবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করা যাবে সেই দায়িত্ব তুলে ধরেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং এই দায়িত্ব কে দিয়েছেন না বিধাতা পুরুষ। এই রবি ঠাকুর ছাড়া যদি আমরা মাইকেল মধুসূদনের কথায় আসি, মাইকেল মধুসূদন দত্ত, এই মধুসূদন দত্ত বলেছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কর্মশক্তি ছিল ইংরেজদের মতো এবং তার জ্ঞান ছিল প্রাচীন ঋষিদের মতো, আবার তার হৃদয় ছিল বাঙালি মায়ের মতো। অর্থাৎ সমস্ত কিছুর সংমিশ্রণ আমরা দেখতে পাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মধ্যে। অন্যদিকে আবার অমলেশ ত্রিপাঠী মহাশয় বলেছেন, অমলেশ ত্রিপাঠী মহাশয় বলেছেন তাকে, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি ট্র্যাডিশনাল মডার্নিজার বলেছেন, অর্থাৎ ঐতিহ্যবাহী আধুনিক পুরুষ। এই ঐতিহ্যবাহী আধুনিক পুরুষ শব্দের অর্থ হলো না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন ছোট্ট একটা গ্রামের মানুষ, অর্থাৎ মেদিনীপুরের বীরসিংহের মানুষ। তার পোশাক ছিল ধুতি, চাদর এবং তালতলা চটি। অথচ দেখা যায় যে তার মধ্যে আধুনিকতা, ঐহিকতা, মানবতাবোধ, ইংরেজি শিক্ষা কোনো অংশে কম ছিল না। অর্থাৎ তার আচার আচরণ দেখে বা তার পোশাক দেখে তাকে মনে হতে পারে যে তিনি একজন প্রাচীনপন্থী বা গোঁড়া ব্রাহ্মণ, কিন্তু তার যে মানসিক দিক বা তার মনের যে গভীরতা সেদিক থেকে তিনি ছিলেন অত্যধিক আধুনিক। সেই কারণে তাকে অমলেশ ত্রিপাঠী বলেছেন ট্র্যাডিশনাল মডার্নিজার বা ঐতিহ্যবাহী আধুনিক পুরুষ। এই গেল আমাদের বিদ্যাসাগর সম্পর্কে দু চারটি উক্তি। এই উক্তি থেকে আমরা বুঝতে পারছি যে আজ আমরা যার সম্পর্কে বা যে মহান ব্যক্তি সম্পর্কে আলোচনা করতে চলেছি তিনি কেবলমাত্র বাংলার নয়, সারা ভারতবর্ষের একজন মহান পুরুষ। আমাদের খুবই সৌভাগ্য যে আমাদের এই বঙ্গভূমিতে এমন একজন বঙ্গ সন্তান জন্মগ্রহণ করেছিলেন। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যদি আমরা কর্মকাণ্ড দেখতে চাই তাহলে দেখা যায় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজের যত ধরনের বা যত প্রকার কুসংস্কার ছিল সেই কুসংস্কার দূরীভূত করতে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। অর্থাৎ নারী শিক্ষা, শিক্ষা সংস্কার, বিধবা বিবাহ, বহুবিবাহ সমস্ত ক্ষেত্রেই তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন যে কিভাবে এই কুসংস্কারকে দূরীভূত করে বাংলাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করা যায়। এখন আমরা একে একে তার এই সংস্কার সম্পর্কে জেনে নেব। প্রথমে আমরা জানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার সম্পর্কে। তার শিক্ষা সংস্কার,
শিক্ষা সংস্কার শুরু করার পূর্বে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সামান্যতম পরিচয় জেনে নেব। যদি আমরা এর পরিচয় সম্পর্কে পরিচিত রয়েছি, অর্থাৎ ছোট থেকেই আমরা কথামালা বোধোদয় থেকে শুরু করে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে পড়ে আসছি, তাও যদি আমরা দেখি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা, তার পিতার নাম কি না ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, তার মাতা ছিলেন ভগবতী দেবী এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 26শে সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দে। 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগর মহাশয় মেদিনীপুরে জন্মগ্রহণ করেন, মেদিনীপুরের বীরসিংহ গ্রামে, যেটি ঘাটাল থানার অন্তর্গত। ঘাটাল থানার অন্তর্গত মেদিনীপুরের বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন এবং এই 1820 খ্রিস্টাব্দের পর অর্থাৎ 1828 খ্রিস্টাব্দে তিনি পায়ে হেঁটে পদব্রজে কলকাতায় আসেন। আমরা এই গল্প অনেক ছোট থেকেই জেনে আসছি যে তিনি পিতার সাথে অর্থাৎ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের সাথে পায়ে হেঁটে কলকাতা আসেন এবং সেই সময় তিনি যে ইংরেজি মাইলস্টোন বা প্রস্তর ফলক রয়েছে সেই প্রস্তর ফলকের সাথে তার পিতা তাকে পরিচয় করিয়ে দেয় এবং তিনি কলকাতা আসতে আসতে সেই ইংরেজি শব্দগুলোকে তিনি শিখে নেন। অর্থাৎ কতখানি তার যে ধীর শক্তি বা বুদ্ধি শক্তি ছিল তার পরিচয় আমরা এখান থেকে পেয়ে থাকি। আমরা দেখতে পাই যে 1828 খ্রিস্টাব্দে তিনি পিতার সাথে কলকাতায় আসেন এবং দেখা যায় যে 1839 খ্রিস্টাব্দে তিনি হিন্দু ল পাশ করেন, হিন্দু ল উত্তীর্ণ হন কবে না 1839 খ্রিস্টাব্দে। এরপর দেখা যায় যে 1841 খ্রিস্টাব্দে তিনি বিদ্যাসাগর খেতাব লাভ করেন। অর্থাৎ 1839 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ থেকে তাকে বিদ্যাসাগর খেতাব দেওয়া হয়। যে সংস্কৃত কলেজে তিনি পড়েছিলেন সেটা হলো কলকাতা সংস্কৃত কলেজ। 1823 খ্রিস্টাব্দে যে কলেজ প্রতিষ্ঠা হয়, আর এই কলেজ প্রতিষ্ঠা বন্ধের জন্যই আমহার্টসকে চিঠি লিখেছিলেন রাজা রামমোহন রায়। সেই কলেজ থেকে 1841 খ্রিস্টাব্দে তিনি বিদ্যাসাগর খেতাব পান। তারপরে আমরা দেখতে পাই যে 1850 খ্রিস্টাব্দে তিনি সংস্কৃত কলেজের অধ্যাপক হন কবে না 1850 খ্রিস্টাব্দে এই সংস্কৃত কলেজের অধ্যাপক হিসাবে তিনি যোগদান করেন এবং পরের বছর 1851 খ্রিস্টাব্দে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে যুক্ত হন। এখান থেকেই অর্থাৎ 1851 খ্রিস্টাব্দে তিনি যখন অধ্যক্ষ পদে যোগদান করেন তখন থেকেই তিনি শিক্ষা সংস্কারের সাথে নিজেকে পুরোপুরি যুক্ত করেন। তাহলে আমরা কি দেখলাম না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পিতা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা হলেন ভগবতী দেবী, তার জন্ম হলো 26শে সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দে মেদিনীপুরের ঘাটাল থানার অন্তর্গত বীরসিংহ গ্রামে। আর কি দেখলাম না তার শিক্ষা সংস্কার শুরু করার সাথে সাথে আমরা দেখলাম যে 1828 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় আসেন পিতার সাথে পায়ে হেঁটে। 1839 খ্রিস্টাব্দে তিনি হিন্দু ল উত্তীর্ণ হন এবং 1841 খ্রিস্টাব্দে তিনি বিদ্যাসাগর খেতাব পান ওই সংস্কৃত কলেজ থেকে। 1850 খ্রিস্টাব্দে তিনি অধ্যাপক হিসাবে যোগদান করেন সংস্কৃত কলেজে এবং 1851 খ্রিস্টাব্দে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ বা প্রধান হিসাবে যোগদান করেন। 1851 খ্রিস্টাব্দে তিনি যখন অধ্যক্ষ হিসাবে যোগদান করেন তখন থেকেই তিনি শিক্ষা সংস্কারের সাথে নিজেকে যুক্ত করেন। অর্থাৎ তার প্রভাবে শিক্ষার ক্ষেত্রে অনেক পরিবর্তন আসে। আমরা এবং বিদ্যাসাগর মহাশয়ের যদি কর্মকাণ্ড দেখি তাহলে আমরা দেখতে পাই বর্তমান দিনে যে সকল ভালো ভালো মুভিজ রয়েছে সেই সকল মুভিজ দিকেও হার মানিয়ে দেয়। যেমন আমরা দেখেছি যে শিক্ষা সংস্কার সম্পর্ক একটি উল্লেখযোগ্য মুভিজ হলো 3 ইডিয়টস, যেখানে হুংসুক ওয়াংড়ু বা আমির খান কিভাবে শিক্ষার পরিবর্তন বা কুসংস্কারগুলোকে দূর করে নতুনভাবে বা নতুন আলোকে শিক্ষাকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন। ঠিক তেমনই দেখা যায় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যবে 1851 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদান করেন তখন থেকে তিনি তার আপ্রাণ চেষ্টায় শিক্ষার সাথে সম্পর্কিত যে সকল কুসংস্কার ছিল সেগুলোকে ছেঁটে ফেলে শিক্ষাকে আধুনিক করে তোলেন। এখন আমরা দেখে নেব তার
যে সংস্কার, সেই সংস্কারগুলো তিনি কি করেছিলেন বা কী ধরনের কুসংস্কার তিনি দূর করেছিলেন। প্রথমেই আমরা দেখে নেব যে প্রথমে কি হতো না, সংস্কৃত কলেজে কেবলমাত্র ব্রাহ্মণ এবং বৈদ্য সম্প্রদায় এর ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করতে পারত। অর্থাৎ কেউ যদি বৈদ্য এবং ব্রাহ্মণ হতো তবেই সে সংস্কৃত পড়ার সুযোগ পেত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই প্রথা ত্যাগ করেন এবং সকল সম্প্রদায়ের জন্য সংস্কৃত শিক্ষার দ্বার উন্মুক্ত করেন। অর্থাৎ সে নিচু জাতির হোক কি উঁচু জাতির হোক, সে সংস্কৃত শিক্ষা গ্রহণ করতে পারবে। এছাড়া আমরা কি দেখি, এছাড়া দেখি আমরা যে শিক্ষার মাধ্যম হিসাবে তিনি সংস্কৃতের কথা বলেন, সাথে তিনি ইংরেজির কথা বলেন, ইংরেজি শিক্ষার কথা বলেন এবং তিনি মাতৃভাষারও কথা বলেন। অর্থাৎ দেখা যায় যে আমরা দেখছিলাম যে অনেকে বলছিল যে কেবলমাত্র ইংরেজির মাধ্যমে শিক্ষা দেওয়া হোক, অনেকে বলছিল মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া হোক, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এতটাই আধুনিক ছিলেন যে তিনি উপলব্ধি করেছিলেন যে ছাত্রদের মধ্যে কেবলমাত্র কোনো একটি ভাষায় যদি শিক্ষা দেওয়া হয় তাহলে সেটা সমস্যার সৃষ্টি করবে। সে কারণে তিনি সাথে সাথে সংস্কৃত ভাষার গুরুত্ব উপলব্ধি করেন এবং ইংরেজি যে কতটা প্রয়োজনীয় সে সম্পর্কেও তিনি জ্ঞান লাভ করেন এবং মাতৃভাষাকেও তিনি অবজ্ঞা করেননি। অর্থাৎ দেখা যাচ্ছে যে আধুনিক পুরুষ, আমাদের অমলেশ ত্রিপাঠী যে ট্র্যাডিশনাল মডার্নিজমের কথাটা বলেছেন তার কারণ হলো এই যে এতখানি আধুনিক পুরুষ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর 3 নম্বর যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে তিনি যে বিধি অনুযায়ী যে ছুটি ছিল, বিধি অনুযায়ী ছুটি তিনি বাদ দেন। আগে কি হতো না, আগে সংস্কৃত কলেজে হিন্দু তিথি অনুযায়ী ছুটি হতো। অর্থাৎ একাদশী, তারপরে বিভিন্ন ধরনের যে সকল হিন্দু তিথি রয়েছে, জন্মাষ্টমী থেকে শুরু করে কোনো দেবতা বা কোনো ঠাকুরের উৎসর্গে যে সকল শুভ দিন রয়েছে সেই শুভ দিন অনুযায়ী আগে ছুটি দেওয়া হতো। এতে কি হতো না, 30 দিনের মধ্যে দেখা যেত যে খুবই অল্প দিন, হয়তো 5 কি 7 দিন হয়তো স্কুল খোলা থাকতো, বাকি দিনগুলো ছুটি থাকতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসে এই প্রথাকে বন্ধ করেন এবং কেবলমাত্র রবিবার ছুটি ঘোষণা করেন। অর্থাৎ আজ আমরা যে রবিবার ছুটিটা পেয়ে থাকি সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ই আমাদের শিক্ষার সাথে যুক্ত করেন। এরপর আমরা দেখতে পাই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেন না, হার্ডিংয়ের সহযোগিতায়, হার্ডিং সাহেবের সহযোগিতায় 100 বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অর্থাৎ তখনকার যে গভর্নর হার্ডিং সাহেব, সেই হার্ডিং সাহেবের সহযোগিতায় তিনি 100টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং তার মধ্যে 35টি স্থায়ী ছিল, 35টি বিদ্যালয় স্থায়ী হয়েছিল, বাকি বিদ্যালয়গুলি বন্ধ হয়ে যায়। এই ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারের প্রাথমিক ধাপ। অর্থাৎ আমরা কি দেখলাম যে ব্রাহ্মণ এবং বৈদ্য সম্প্রদায় নয়, আপামর সকল ছাত্রছাত্রীর জন্য সংস্কৃত শিক্ষার দ্বার তিনি খুলে দেন। এছাড়াও সংস্কৃত, ইংরেজি এবং মাতৃভাষায় শিক্ষার গুরুত্ব তিনি উপলব্ধি করেছিলেন। বিধি অনুযায়ী ছুটি তিনি বন্ধ করেন, ছুটি কেবলমাত্র রবিবার ছুটি ঘোষণা করেন এবং হার্ডিং সাহেবের সহযোগিতায় তিনি 100 বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যার মধ্যে স্থায়ী হয়েছিল 35টি। এরপর আমরা দেখে নেব যে এই গেল তো তার প্রাথমিক সংস্কার। অর্থাৎ তিনি 1851 খ্রিস্টাব্দে যখন সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে যোগদান করলেন তার সাথে সাথে তিনি এই পরিবর্তনগুলো করলেন। এরপর আমরা দেখে নেব যে সেই সময় বেশ কিছু ভুল প্রথা বা ভুল পুস্তক বা বই সংস্কৃত কলেজগুলোতে প্রচলিত ছিল। অর্থাৎ যে সকল বই পড়ার ফলে ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, এই সকল সমস্যার সমাধান করার জন্য তিনি বেশ কিছু গ্রন্থ বা বই লেখেন। যেমন আমরা ছোটোবেলায় প্রত্যেকেই যে সকল বইয়ের সাথে পরিচিত হয়ে আসছি, কথামালা, বোধোদয়, নীতিবোধ, এই গ্রন্থগুলি তিনি সবই রচনা করেছেন। এছাড়া দেখা যায় যে সংস্কৃত কলেজে যে মুগ্ধবোধ
বলে যে সংস্কৃত বই প্রচলিত ছিল, এই মুগ্ধবোধ ছিল খুব জটিল, যে কারণে ছাত্রছাত্রীরা এই বই থেকে নিজেদের জ্ঞান আরোহণ করতে খুবই সমস্যার সম্মুখীন হতো। সে কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বইয়ের পরিবর্তে রচনা করেন সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা। সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, এছাড়াও সংস্কৃত কৌমুদী। অর্থাৎ সেই সময় প্রচলিত মুগ্ধবোধ, যে মুগ্ধবোধ ছাত্রছাত্রীদের কাছে খুবই জটিল একখানা গ্রন্থ ছিল, সেই গ্রন্থের পরিবর্তে তিনি রচনা করেন সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা। এই সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা যে কতটা সহজ এবং সুন্দর একখানা বই, তা যারা সংস্কৃত সাবজেক্টের সাথে যুক্ত রয়েছে তারা খুবই ভালোভাবে উপলব্ধি করতে পারে। এছাড়াও ছিল সংস্কৃত কৌমুদী। এছাড়াও আমরা দেখতে পাই যে গণিতের যে বই লীলাবতী, গণিতের পুস্তক ছিল লীলাবতী। এই লীলাবতী বইও ছিল খুব জটিল এবং ছাত্রদের কাছে দুর্বোধ্য। এই লীলাবতী বইয়ের পরিবর্তে তিনি রচনা করেন ইংরেজি গণিতের প্রচলন করেন। অর্থাৎ ইংরেজি গণিত ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরেন এই লীলাবতীর পরিবর্তে। অর্থাৎ আমরা কী দেখলাম, যে প্রথমে কিছু বিধিবদ্ধ তিনি পরিবর্তন করলেন, অর্থাৎ যে প্রাচীন বা পুরানো ধারা প্রচলিত হয়ে আসছিল সেগুলোর পরিবর্তে তিনি কিছু নিয়ম লিপিবদ্ধ করলেন। তারপরে তিনি এলেন পুস্তকের ক্ষেত্রে, অর্থাৎ কিছু বই তিনি তুলে ধরলেন যেগুলো ছাত্রছাত্রীরা খুব সহজেই পড়তে পারে। এরপর আমরা দেখে নেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কয়েকটি অনুবাদ গ্রন্থ। অর্থাৎ আমরা দেখলাম যে বিদ্যাসাগর মহাশয় নিজে ছাত্রছাত্রীদের অসুবিধার কথা ভেবে এই বইগুলি লিখলেন, কথামালা, বোধোদয়, নীতিবোধ প্রভৃতি। এরপর তিনি কি করলেন না, বিশ্ব দরবারের যে সকল উল্লেখযোগ্য বা অনবেদ্য গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলোকে তিনি বাংলা ভাষায় অনুবাদ করলেন, যাতে করে বাংলার জ্ঞান অভূতপূর্ণভাবে বৃদ্ধি পায়। প্রথমে তিনি অভিজ্ঞান শকুন্তলের অনুকরণে রচনা করলেন শকুন্তলা। এই অভিজ্ঞান শকুন্তলা যেটি রচনা করেছিলেন কালিদাস, তারই অনুকরণে বা তারই অনুবাদ করলেন শকুন্তলা। এছাড়াও আমরা দেখতে পাই যে শেক্সপিয়রের যে কমেডি অফ এরর্সের যে অনুবাদ গ্রন্থ, তার নাম হলো ভান্তিবিলাস তিনি অনুবাদ করলেন। এছাড়াও তিনি যে উত্তর রামচরিত, ভবভূতির লেখা উত্তর রামচরিতের পরিবর্তে তিনি রচনা করলেন সীতার বনবাস। এবং মাসম্যান রচনা করেছিলেন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল। এই হিস্ট্রি অফ বেঙ্গলের পরিবর্তে তিনি বাংলায় রচনা করলেন বাংলার ইতিহাস। এগুলি সবই হলো তার অনুবাদ গ্রন্থ। অর্থাৎ এই সকল গ্রন্থগুলো যাতে করে ছাত্রছাত্রীরা সহজেই পড়ে এর রস উপলব্ধি করতে পারে বা এখান থেকে সঠিক জ্ঞান অর্জন করতে পারে, সে কারণে বিদ্যাসাগর মহাশয় কঠোর পরিশ্রমে এই সকল গ্রন্থের বাংলা অনুবাদ করেন। তার মধ্যে কি রয়েছে না, শকুন্তলা, যে কালিদাসের যে অভিজ্ঞান শকুন্তলম, অর্থাৎ যেখানে রঘুবংশ দুষ্মন্ত শকুন্তলার যে উপাখ্যান রয়েছে তাকে কেন্দ্র করে তিনি রচনা করেন শকুন্তলা। এছাড়াও যে শেক্সপিয়র, অর্থাৎ ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ গুরু বলতে পারি আমরা, সেই শেক্সপিয়রের যে গ্রন্থ অর্থাৎ কমেডি অফ এরর্স, সেই কমেডি অফ এরর্সের অনুবাদ হলো ভান্তিবিলাস। এছাড়া ভবভূতির লেখা উত্তর রামচরিত এর পরিবর্তে তিনি রচনা করলেন সীতার বনবাস। এছাড়াও তিনি রচনা করলেন বাংলার ইতিহাস। এই বাংলার ইতিহাস গ্রন্থের আসল লেখক হলেন মাসম্যান। এই মাসম্যানের পরিবর্তে তিনি রচনা করলেন বাংলার ইতিহাস। এরপর আমরা দেখে নেব যে শিক্ষা সংস্কারের সাথে যুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর কি কাজের সাথে যুক্ত রয়েছেন। যেমন তিনি এখানে যুক্ত রয়েছেন বিদ্যাসাগর ষাটের সাথে। বিদ্যাসাগর ষাট, এই বিদ্যাসাগর ষাট কি না, আমাদের যে রয়েছে
ওই ব্যাকরণের যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে, সেই ব্যঞ্জনবর্ণ আগে ছিল, আগে এর যে সিস্টেম ছিল সেখানে 16টি স্বরবর্ণ ছিল এবং তার সাথে 34টি ব্যঞ্জনবর্ণ ছিল। 34টি ব্যঞ্জনবর্ণ সমান 50টি বর্ণ ছিল, 50টি বর্ণ ছিল। অর্থাৎ আগে ছিল 16টি স্বরবর্ণ এবং 13টি ব্যঞ্জনবর্ণ সমান 50টি বর্ণ আগে প্রচলিত ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী করলেন না, এই স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির পরিবর্তন ঘটালেন। তিনি স্বরধ্বনি করলেন 12টি স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি করলেন 40টি সমান 52টি। বর্তমানে যে 52টি ধ্বনি রয়েছে তার প্রবর্তক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এই যে পদ্ধতি, এটাকে বলা হয় বিদ্যাসাগর 60। অর্থাৎ কি করলেন না, তিনি বাংলাকে উচ্চারণের সুবিধার্থে, বাংলা ব্যাকরণ লেখার সুবিধার্থে, বানানের সুবিধার্থে তিনি 16টি স্বরবর্ণ এবং 34টি ব্যঞ্জনবর্ণের পরিবর্তে 12টি স্বরবর্ণ এবং 40টি ব্যঞ্জনবর্ণের সহযোগে 52টি ধ্বনির সৃষ্টি করলেন, যা বিদ্যাসাগর 60 নামে পরিচিত। এটাও তার একটা শিক্ষা সংস্কারের বড় অঙ্গ। এছাড়াও আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তিনি কি করেন না, তিনি শিক্ষাকে আরও যাতে করে আপামর জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় সে কারণে তিনি পুস্তক বিক্রেতার ভূমিকা নেন। অর্থাৎ তিনি বই প্রকাশনার সাথে যুক্ত থাকেন। তিনি একখানা প্রেস স্থাপন করেন যার নাম হলো সংস্কৃত প্রেস। সংস্কৃত প্রেসের প্রতিষ্ঠাতা হলেন, সংস্কৃত প্রেস প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই সংস্কৃত প্রেস প্রথমে যুগ্মভাবে প্রতিষ্ঠা করেন। এক মদনমোহন তর্কালঙ্কার সাহেব এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুজনে একত্রিত হয়ে সংস্কৃত প্রেস স্থাপন করেন এবং এই প্রেস থেকে আমরা দেখতে পাই যে 1855 খ্রিস্টাব্দে যে বর্ণপরিচয় লেখা হয়, বর্ণপরিচয় লেখা হয়, এই বর্ণপরিচয়ের 50,000 কপি বিক্রি হয়, 50,000 কপি বিক্রি হয়। এটির যে পাতা ছিল 4টি পাতা ছিল, পাতা সংখ্যা ছিল 4টি এবং এর মূল্য ছিল 1 পয়সা, এর মূল্য ছিল 1 পয়সা, 1 পয়সা। অর্থাৎ দেখা যাচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেবলমাত্র গ্রন্থ লিখে বা গ্রন্থ অনুবাদ করে বা সংস্কৃত কলেজের 2-1টা নীতি পরিবর্তন করে নিজেকে সীমাবদ্ধ করে রাখেননি, তার সাথে সাথে কিভাবে এই সকল কাজকে আপামর জনগণের কাছে ছড়িয়ে দেওয়া যায় সে কারণে তিনি আপ্রাণ চেষ্টা করেন এবং তার উদ্যোগে 1855 খ্রিস্টাব্দে বর্ণপরিচয় গ্রন্থের 50,000 কপি বিক্রি হয়, যেটা হয় সংস্কৃত প্রেস থেকে। এছাড়াও আমরা দেখতে পাই যে পরবর্তী সময়ে আর্থিক সমস্যার কারণে বা অন্যান্য কিছু কারণের জন্য তার এই সংস্কৃত প্রেসকে তিনি বিক্রি করে দিতে বাধ্য হন এবং শেষ বয়সে এসে, অর্থাৎ 1891-এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরলোক গমন করেন। তার আগে 1885 খ্রিস্টাব্দে তিনি একখানা বই দোকান বা বইয়ের দোকান স্থাপন করেন যার নাম হলো কলিকাতা পুস্তকালয়। কলিকাতা পুস্তকালয়। এই কলিকাতা পুস্তকালয় প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে এবং এখান থেকেও তিনি বই ব্যবসায় নিজেকে যুক্ত করেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে কি বড় বা কত বড় উদার একখানের মহান মানুষ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এই সকল কারণের জন্য, অর্থাৎ সংস্কৃত প্রেস স্থাপন, কলিকাতা পুস্তকালয় স্থাপন, এই সকল কাজের জন্য তাকে যে খেতাব দেওয়া হয় তা হলো বিদ্যা বণিক নামে পরিচিত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অর্থাৎ কি দেখলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে বলা হয় করুণার সাগর, বিদ্যার সাগর, আবার বলা হয় বিদ্যা বণিক। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব বিদ্যাসাগর সম্পর্কে বলেছেন, এ তো খান নয়, বিন নয়, এ তো প্রকৃতই সাগর। অর্থাৎ কত মনের গভীরতা থাকলে তাকে আমরা সাগর বলে থাকি। ঠিক
ঠিক তেমনই মনের গভীরতা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের। তো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই, অর্থাৎ কেবলমাত্র শিক্ষা সংস্কার সম্পর্কেই আমরা আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের নারী শিক্ষা সম্পর্কে এবং তার যে বিধবা বিবাহ রয়েছে সেই বিধবা বিবাহ সম্পর্কে আমরা আলোচনা করব। আশা রাখি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাহায্য করবেন এবং পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।